আজকের ভিডিওতে আমরা সলভ করব এমন কিছু ট্রিকি প্রবলেম যেগুলো ভর্তি পরীক্ষায় কেবল 2% স্টুডেন্ট ঠিকমতো সলভ করে আসতে পারছে। এসব প্রশ্নে অভ্যস্ত না থাকায় বেশিরভাগ পরীক্ষার্থী বাদ পড়ে যায় প্রথম ধাপেই। তাই আজকে আমরা এমন টাইপের প্রশ্ন নিয়ে এসেছি যার এক্সাক্ট ফর্ম দেখতে পারবে তোমরা ভর্তি পরীক্ষার সময়। তাই দেরি না করে শুরু করা যাক আমাদের প্রথম প্রবলেম। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে। আমাদের প্রথম প্রশ্নে দেওয়া আছে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট 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 আপ টু 20 স্কোয়ার। আমাদেরকে প্রথম 10টা স্বাভাবিক জোড় সংখ্যার বর্গের সমষ্টি বের করতে বলছে। আমরা বইয়ের থেকে আমাদের একটা ফর্মুলা দেওয়া ছিল, সেটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি অর্থাৎ সামেশন অফ n স্কোয়ার, সেটা হয়তো আমাদের n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, তাই না? এটা আমরা কখন করতাম? যখন আমাদেরকে এরকম 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এরকম করে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বের করতে দিত। কিন্তু এখানে আমাদেরকে স্বাভাবিক সংখ্যা না দিয়ে আমাদেরকে প্রথম 10টা জোড় সংখ্যার বর্গের সমষ্টি বের করতে দিছে। এখন জোড় সংখ্যার ক্ষেত্রে, প্রথম জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে সামেশন অফ n স্কোয়ার, এখানে জোড় সংখ্যাকে আমরা লিখতে পারি 2n হিসাবে, তাই না? আর এটার স্কোয়ার হচ্ছে এরকম 2n স্কোয়ার। এইটা আমাকে সামেশন বের করতে বলছে। সো আমাদের দেওয়া ছিল হচ্ছে n স্কোয়ারের সামেশন, কিন্তু এখন আমাদেরকে 2n স্কোয়ার সামেশন বের করতে হবে। এখানে একটা জিনিস দেখার মতো, সেটা হলো এটা n শুরু হচ্ছে কোথা থেকে? n শুরু হচ্ছে কিন্তু 1 থেকে, কারণ n 1 হলে আমাদের প্রথম পদটা আসলে 2 হয়, যে 2n ইকুয়ালস টু 2, এবং শেষ হবে 10 এ, শেষ হবে n ইকুয়ালস টু 10। তাহলে এইটাকে এভাবে লেখা যায় না? সামেশন অফ n ইকুয়ালস টু 1 থেকে 10, এই যে 2n স্কোয়ার, এটাকে লেখা যায় 2 স্কোয়ার n স্কোয়ার, ঠিক আছে? এখন এই 2 স্কোয়ারটাকে বাইরে আনি, তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4, সামেশন অফ n ইকুয়ালস টু 1 থেকে 10 অফ n স্কোয়ার, রাইট? এখন এই অংশটা কি আমাদের একদম হুবহু এটার মতো মিলে যাচ্ছে না? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এখানে n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু হবে 10, n এর ভ্যালু হবে 10 পর্যন্ত। তাহলে আমরা যদি এটার ফর্মুলা লিখি n ইন্টু n প্লাস 1, n এর ভ্যালু যেহেতু 10, 10 ইন্টু 10 প্লাস 1 মানে 11, এবং 2n প্লাস 1 মানে 21 ডিভাইডেড বাই 6। আমরা যদি এটাকে সলভ করি আমরা পাবো হচ্ছে 1540। এটাই হবে আমার ফাইনাল অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে যে একটা সিরিজ দেওয়া আছে, সেটা হলো sin স্কোয়ার 20 প্লাস sin স্কোয়ার 30, এভাবে করে sin স্কোয়ার 70 পর্যন্ত যেতে হবে। আমাদেরকে এর সামেশন বের করতে হবে। এখন এটা সলভ করার জন্য আমরা যেটা করতে পারি, এই sin স্কোয়ার 20 কে এর মতোই লিখলাম, এর সাথে sin স্কোয়ার 70 কে লিখবো একটা প্যাটার্ন মিলানোর জন্য। sin স্কোয়ার 70 এই দুইটা একসাথে, প্লাস এরপর sin স্কোয়ার 30 কে sin স্কোয়ার 30 এর মতোই লিখবো, এবং এটার থেকে আগেরটা অর্থাৎ sin স্কোয়ার 60 টা লিখবো, sin স্কোয়ার 60। এরপর sin স্কোয়ার 40 প্লাস sin স্কোয়ার 50। আমরা দেখি আমাদের কিন্তু ধারার প্রত্যেকটা সংখ্যাই চলে আসে, প্রত্যেকটা পদই চলে আসছে। sin স্কোয়ার 20, 30, 40, 50, 60, 70, আমাদের 70 পর্যন্তই যেতে বলছে। এখন এই sin স্কোয়ার 20 কে sin স্কোয়ার 20 এর মতোই রাখলাম। এই যে sin স্কোয়ার 70 আছে, এটাকে এভাবে লেখা যায় sin 90 মাইনাস 20 এটার হোল স্কোয়ার। আবার এই যে sin 30, এই sin 30 কে sin স্কোয়ার 30 এটাকে এর মতোই রাখা যায়, sin স্কোয়ার 60 কে লেখা যায় sin 90 মাইনাস 30 এর পাওয়ার স্কোয়ার। আচ্ছা, সেম কাজ আমরা sin স্কোয়ার 40 এর জন্য করতে পারি। আমরা sin স্কোয়ার 40 কে sin স্কোয়ার 40 এর মতোই রাখবো, এবং এই যে sin স্কোয়ার 50 এটাকে লিখতে পারবো sin 90 মাইনাস 40 এর স্কোয়ার আসলে। ওকে, এখন এই যে sin স্কোয়ার 30, sin স্কোয়ার 20 এটাকে এর মতোই রাখলাম, sin 90 মাইনাস 20 এটাকে কিন্তু আমরা লিখতে পারি cos 20। তাহলে cos 20 এবং এটার উপর স্কোয়ার আছে, তাহলে cos স্কোয়ার 20
ওকে, এটাকে একসাথে এই যে সাইন স্কোয়ার 30, এটাকে সাইন স্কোয়ার 30 যেমন আছে তেমনই লিখলাম, প্লাস এই যে সাইন 90 মাইনাস 30, এই সাইন 90 মাইনাস 30 কে আমরা লিখতে পারি কস 30, এবং এর উপর স্কোয়ার আছে, তাহলে কস 30 কে লিখতে পারি কস স্কোয়ার 30, প্লাস এই যে সাইন 40, এটাকে এর মতোই রাখলাম সাইন স্কোয়ার 40, এই যে সাইন 90 মাইনাস 40, এটাকে লেখা যায় হচ্ছে কস 40, এবং উপরে স্কোয়ার আছে, সো কস স্কোয়ার 40। এখন একটা জিনিস খেয়াল করি, এই জিনিসটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মতো, তাই না? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার ভ্যালু কত? 1। ওকে, পরেরটাও সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার ভ্যালু আমার 1, এবং এর পরেও সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার ভ্যালু আমার 1। তাহলে তিনটাকে যোগ করলে আমার আসে 3। সো আমার যে ধারাটা দেওয়া আছে, এই ধারার ফাইনাল অ্যান্সার হবে 3। আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নে একটা লগারিদমিক ইকুয়েশন দেওয়া আছে, বলা আছে log 5 of 1 plus 2x minus log 2 log 5 of x equals to 0 হলে x এর ভ্যালু কত? যেহেতু আমাদের এক পাশে 0 দেওয়া আছে, আমরা একটা কাজ করি, আমরা এই log 5 কে সমান সমানের এক পাশে রাখি এবং এই পদটাকে এই পাশে নিয়ে যাই। ওকে, এখন এই log 5 প্লাস 2x এটা এভাবেই থাক। এই যে এই 2 log 5, আমরা জানি log এর সামনে যদি কোনো সংখ্যা থাকে এটাকে আমরা আর্গুমেন্টের পাওয়ারে নিতে পারি, তাহলে log 5x এর উপর স্কোয়ার। এখন উভয় পক্ষে যদি log 5 এর এন্টি লগ নেই, তাহলে 1 প্লাস 2x ইকুয়ালস টু x স্কোয়ার, তাই না? এখানেও এন্টি লগ, এখানেও এন্টি লগ, সো log 5 কাটা চলে যাবে। ওকে, এখান থেকে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ আসতেছে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা, আমরা কি দ্বিঘাত সমীকরণ সলভ করার ফর্মুলাটা জানি? x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আমরা যদি এই ইকুয়েশনে abc এর ভ্যালু এখানে বসায় দেই, আমরা যেটা পাই মাইনাস b এর ভ্যালু মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু a এর ভ্যালু 1, b এর ভ্যালু মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। ওকে, এখানে আমরা পাচ্ছি x ইকুয়ালস টু 2 প্লাস মাইনাস রুট 8 বাই 2, বা x এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 1 প্লাস মাইনাস রুট 2। এখন একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা যদি এখানেই এটার অ্যান্সার লিখে দেই তাহলে এটা কিন্তু ভুল হবে, এটা কিন্তু একটা অনেক বড় ভুল হবে, এবং আমরা কিন্তু কোনো মার্ক পাবো না। কারণটা হলো এই যে x এর ভ্যালু আমরা লিখলাম প্লাস মাইনাস রুট 2, 1 প্লাস মাইনাস রুট 2, আমরা যদি দেখি ax ইকুয়ালস টু 1 মাইনাস রুট 2, এটার ভ্যালু আমরা যদি ক্যালকুলেটরে দেখি এটার ভ্যালু আসবে মাইনাস 0.414, এরকম টাইপের কিছু। আচ্ছা, এই x এর ভ্যালুটা আমরা যদি এই সমীকরণের দিকে তাকাই, আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এইখানে লগ এর ভিতর কিন্তু ডিরেক্টলি x আছে, তাই না? এখন x এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে লগ এর মধ্যে কি নেগেটিভ ভ্যালু চলে আসবে না? কিন্তু আমরা তো জানি লগ কখনো ঋণাত্মক ভ্যালু গ্রহণ করতে পারে না, তাহলে লগ এর মধ্যে যেহেতু ঋণাত্মক মান সম্ভব না, তাহলে এই যে x এর ভ্যালু 1 মাইনাস রুট 2 এটাও সম্ভব না। তাহলে আমাদের একটাই আনসার আসবে, সেটা হলো x সমান 1 প্লাস রুট 2, এবং আমাদেরকে লিখতে হবে যে এই যেহেতু x এর মধ্যে যেহেতু লগ এর মধ্যে নেগেটিভ সংখ্যা গ্রহণযোগ্য না, তাই আমরা এই 1 মাইনাস রুট 2 কে বাদ দিতে হচ্ছে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার 1 প্লাস রুট 2 এটাই হবে। আমরা চলে যাই আমাদের চতুর্থ প্রশ্নে। আমাদের চতুর্থ প্রশ্নে আছে সাইন থিটা সমান 3/5 এবং ট্যান থিটা ঋণাত্মক হলে সাইন থিটা প্লাস কজ মাইনাস থিটা এবং ডিভাইডেড বাই সেক মাইনাস থিটা প্লাস ট্যান মাইনাস থিটা এর মান কত? আমরা যদি একটা ছোট করে একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি, আমরা দেখবো সাইন থিটা, এটা যদি থিটা হয়, সাইন থিটার মান হবে এখানে হচ্ছে লম্ব 3 এবং অতিভুজ হচ্ছে 5, তাই না? এখন পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা বলতে পারি ভূমির মান হবে 4, রাইট? আচ্ছা,
এবং আমাদেরকে একটা কথা বলছে tan থিটা ঋণাত্মক, তাই না? তাহলে tan থিটা যদি ঋণাত্মক হয়, আমাদের যদি এটা হলো 4টা কোয়াড্রেন্ট হয়, সাইন পজিটিভ হচ্ছে এইখানে এবং এইখানে, এবং tan নেগেটিভ কেবলমাত্র এখানে। তার মানে আমার যে এই যে ত্রিভুজটা এটা আসলে এখানে উৎপন্ন হয়েছে সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে এটা 3 এটা 5 হলেও এই যে ভ্যালুটা ভূমির ভ্যালু আমরা জানি এই এক্স এর ঋণাত্মক দিকে এই ভ্যালুটা আসলে -4 হবে। যদি তাই হয় তাহলে আমরা এখানে cos থিটার ভ্যালু কত লিখতে পারি? cos থিটা সমান, cos থিটা আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আসলে -4, অতিভুজ হচ্ছে 5, তাহলে -4/5। এবং tan থিটা কত হবে? tan থিটা হবে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 3, ভূমি হলো -4। আচ্ছা, এখন আমরা যদি আমাদের প্রদত্ত রাশিতে এই ভ্যালুগুলো বসায় দিই, আমরা কি পাই? প্রশ্ন মতে আমাদের রাশি ছিল হচ্ছে sin থিটা প্লাস cos মাইনাস থিটা ডিভাইডেড বাই sec মাইনাস থিটা প্লাস tan মাইনাস থিটা। ওকে, এখন sin থিটার ভ্যালু তো আমাদের দেওয়াই আছে 3/5, cos মাইনাস থিটা এটা আমরা জানি হচ্ছে cos থিটা, cos মাইনাস থিটা সমান cos থিটা, তাহলে প্লাস cos থিটার ভ্যালু হচ্ছে -4/5 ডিভাইডেড বাই sec মাইনাস থিটা এটার ভ্যালু হয় sec থিটা, sec থিটা হচ্ছে 1/cos থিটা, তার মানে -5/4 এবং tan মাইনাস থিটা ইকুয়ালস টু -tan থিটা। তাহলে মাইনাসে মাইনাসে tan থিটার ভ্যালু যেহেতু নেগেটিভ, তাই নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে আমার ভ্যালু আসবে হচ্ছে 3/4। আচ্ছা, এটার যদি আমরা ক্যালকুলেট করি ভ্যালু, আমার ভ্যালু আসতেছে হচ্ছে 2/5। এটাই হলো আমার ফাইনাল অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন, আর 10 একক বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের বহিবৃত্তের ব্যাসার্ধ কত? এই প্রশ্ন সলভ করতে আমাদের একটা সূত্র জানা লাগবে, সেটা হচ্ছে যে বহিবৃত্তের ব্যাসার্ধ, আমি এটাকে আর ex দিলাম, ইকুয়ালস টু হয় বৃত্তের ক্ষেত্রফল ডিভাইডেড বাই s মাইনাস বি। এখানে বিটা হইলো আমি একটু বলি স্পর্শবাহু, স্পর্শবাহু। ওকে, স্পর্শবাহুটা কি? আচ্ছা, একটা বহিবৃত্ত কিভাবে তৈরি হয়? এটা যদি আমার একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে যদি আমরা এক্সটেন্ড করি, এভাবে এক্সটেন্ড করি, তাহলে এই যে এই বাহুটা এবং এই এক্সটেন্ডেড বাহু তিনটাকে টাচ করে যেই বৃত্তটা আঁকা সম্ভব সেটাই হলো আমাদের বহিবৃত্ত, তাই না? এইটাকে টাচ করে যে বৃত্তটা আঁকা সম্ভব। এখন এই যে বি বা স্পর্শ বাহু, এটা হলো ত্রিভুজের যেই বাহুটাকে, এই যে আমি একটু অন্য কালি দিয়ে দেখাই, ত্রিভুজের যেই বাহুটাকে এই বৃত্তটা স্পর্শ করতেছে এটাই হলো আমার স্পর্শ বাহু। এই যে এই বাহুটা, যেই বাহুটাকে অ্যাকচুয়ালি স্পর্শ করে ত্রিভুজের, অর্থাৎ ত্রিভুজের এক্সটেন্ডেড বাহুটা না, যেই বাহুকে বর্ধিত করলে আমার এই বৃত্তটা ওই বর্ধিত বাহুকে স্পর্শ করে, ওই বাহুটা না, বরং বর্ধিত না করে যেই বাহুকে স্পর্শ করে এটাই হলো আমার এই স্পর্শ বাহু বা বি। তাহলে আমাদেরকে এই যে বি এর ভ্যালুটা বের করতে বলছে, বা স্পর্শ বাহু যেটা, এটা আসলে এই একটা বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ যেই বাহুটা হলো আমার এই ত্রিভুজকে স্পর্শ করবে। এখন আমাদেরকে বলছে কি, একটা সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজের যেহেতু সব বাহু সমান হয়, তাহলে আমরা বলতে পারি বি এর ভ্যালু আসলে 10। তাহলে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? প্রথমে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আমরা একটা ফর্মুলা জানি, √3/4 a স্কয়ার। সো a স্কয়ারের ভ্যালু হলো 10, তাহলে √3/4 ইন্টু 100, তাহলে 25√3 বর্গ মিটার বা বর্গ একক, হ্যাঁ, স্কয়ার ইউনিট। ওকে, এইটা আসলো আমার এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন সমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা যদি আমি নেই, অর্ধ পরিসীমা কি হবে? 10 + 10 + 10 ডিভাইডেড বাই 3, রাইট? এটাই তো আমার অর্ধ পরিসীমা, সরি ডিভাইডেড বাই 2, এটাই তো আমার অর্ধ পরিসীমা। তাহলে 15।
সুতরাং বহিবৃত্তের ক্ষেত্রফল আর EX ইকুয়ালস টু হবে 25√3 ডিভাইডেড বাই 15 মাইনাস 10। তাহলে 25√3 ডিভাইডেড বাই 5 বা 5√3 একক। এটাই হবে আমার ফাইনাল অ্যান্সার। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নে বলছে কোন সমবাহু ত্রিভুজের একটি বাহু 10 একক হলে ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধ কত? আচ্ছা, পরিবৃত্ত জিনিসটা কি? এগুলো একই কনসেপ্টের উপর আসতেছে। পরিবৃত্ত হচ্ছে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি তাহলে এই ত্রিভুজের এই তিনটা শীর্ষকে স্পর্শ করে যায় এমন বৃত্তকে বলা হয় ওই ত্রিভুজের পরিবৃত্ত। এখন এই পরিবৃত্তর ব্যাসার্ধ বের করার একটা ফর্মুলা আছে। আমাদের যেহেতু বলে দিছে সমবাহু ত্রিভুজ, আমরা একটু বের করে করে দেখার চেষ্টা করি যে আমরা এটা কিভাবে বের করতে পারি। আচ্ছা, সমবাহু ত্রিভুজের আমরা কি জানি? তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, রাইট? এই এখন এটার পরিবৃত্ত কিছুটা এরকম হবে। আমরা কি করি, এটা হচ্ছে ত্রিভুজের কেন্দ্র বা পরিবৃত্তের কেন্দ্র, যেটা আমরা এখান থেকে এখানে একটা দৈর্ঘ্য টানি, এখান থেকে এখানে একটা দৈর্ঘ্য টানি, এখান থেকে এখানে একটা দৈর্ঘ্য টানি। এখন এটা যেহেতু ত্রিভুজের কেন্দ্র এবং এটা হচ্ছে ত্রিভুজের আমার হচ্ছে পরিসীমাটা, তাহলে এখান থেকে এটার দৈর্ঘ্যটাই কি আমার ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ না? তাই না? এখান থেকে এতটুকুই তো আমার বৃত্তের ব্যাসার্ধ, রাইট? এটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি কেন্দ্র হয়, এখান থেকে এটাই তো হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ হবে। তাহলে দেখা যাচ্ছে যে এটা যদি আমার কেন্দ্র ও হয় এবং এটা যদি আমার ABC হয়, তাহলে এই OA OB OC তিনটাই কি আমার ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এখন এই যে পরিবৃত্তের ব্যাসার্ধ তিনটা OA OB OC, এটাই পুরা ABC ত্রিভুজটাকে তিনটা ত্রিভুজে ভাগ করছে না? একটা ত্রিভুজ হচ্ছে OAB, একটা ত্রিভুজ হচ্ছে OAC, একটা ত্রিভুজ হচ্ছে OBC, রাইট? তিনটা ত্রিভুজে ভাগ করছে। আমরা কি তাহলে বলতে পারি যে আসলে ত্রিভুজ ABC এর যোগফল বা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল এটা হইলো এই ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল যোগ OAC এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ OBC এর ক্ষেত্রফল। এই তিনটা ক্ষেত্রফলকে যোগ করলে আমার টোটাল ABC এর ক্ষেত্রফলটা পাওয়া যাচ্ছে। এটা তো আমরা বলতে পারি, রাইট? ওকে, এখন আমরা একটু দেখি এখানে OA এবং OB এরা সমান, আবার OB আর OC ও সমান, বা OB OC এটাও সমান। এরা যদি তিনটা সমান হয়, যদি এরা তিনটা সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি না যে OAB এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, OAC এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং OBC এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ, রাইট? আচ্ছা, যদি এই তিনটাই সমদ্বিবাহু ত্রিভুজ হয়, আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? এরিয়া ইকুয়ালস টু B/4 √4 A স্কোয়ার মাইনাস B স্কোয়ার। আচ্ছা, এখানে বিটা কি? এখানে বিটা হচ্ছে যেই বাহুটা সমান অসমান বাহুর দৈর্ঘ্য, আর এটা হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে এই যে ত্রিভুজ OAB, এই যে ত্রিভুজ OAB, এখানে আমরা কি লিখতে পারি? আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এইভাবে লিখি যে ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC তো একটা সমবাহু ত্রিভুজ, তাই না? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? √3/4 A স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই যে ত্রিভুজ OAB, আমরা কি লিখলাম? B/4, B হচ্ছে অসমান বাহু। অসমান বাহু কোনটা? এই যে এইটা হলো অসমান বাহু আর এই দুইটা হলো সমান বাহু। তাহলে AB হচ্ছে A/4 √4R স্কোয়ার মাইনাস A স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, OAC এটার ভ্যালু কি সেম হবে না? কারণ এটা তো একটা সমবাহু ত্রিভুজ, AC এর ভ্যালু সেম, আবার R এর ভ্যালুও সেম। তাও এবং OBC এটার ভ্যালুও সেম হবে, কারণ BC AC AB এই তিনটাই সেম, কারণ সমবাহু ত্রিভুজ। তাহলে ফর্মুলাটা যেহেতু সেম হয়, তাহলে এই পুরোটাকে আমি 3 দিয়ে গুণ করলেই আসলে অ্যান্সারটা চলে আসে, মানে এই ইকুয়েশনটা স্যাটিসফাই হয়।
আমাদেরকে কিন্তু বের করতে হবে আর এর ভ্যালুটা, ঠিক আছে? এখন আর এর ভ্যালু বের করতে গেলে যেহেতু উভয় পক্ষ থেকে এ এ কাটা, এখান থেকে 4 4 কাটা, আমরা যদি এটাকে স্কোয়ার করে দেই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3a স্কোয়ার ইকুয়ালস টু 9 ইন্টু 4r স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এমন কিছু পাই, তাই না? এইবার আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে এক পাশে a আনতে হবে, এক পাশে r আনতে হবে। তাহলে 3a স্কোয়ার ইকুয়ালস টু 36r স্কোয়ার মাইনাস 9a স্কোয়ার, তাহলে 12a স্কোয়ার ইকুয়ালস টু 36r স্কোয়ার, বা r স্কোয়ার ইকুয়ালস টু 1/3 a স্কোয়ার, বা r ইকুয়ালস টু a/√3। এই যে a/√3 এটাই আসলে আমার আর এর অ্যান্সার। তাহলে আমাদেরকে a/√3 এটাই হলো আমার পরিবৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা। তাহলে আমাদেরকে যেহেতু এখন বলছে যে এই এই যে ত্রিভুজটা আছে এটা হলো 10 একক, তাহলে আমার পরিবৃত্তের ব্যাসার্ধ হবে 10/√3। এটাই হবে আমার ফাইনাল অ্যান্সার। এটা একটু ট্রিকি ম্যাথ ছিল, একটু বড় ছিল আর কি। আচ্ছা, পরের প্রশ্ন, এটা একটু সহজ। আলফা সমান 11π/4 হলে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা, আগে একটা দেখি আলফাটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিই। আলফাকে যদি আমরা সিম্পলিফাই করতে চাই, এখানে এটাকে লেখা যায় 2π প্লাস 3π/4। আমরা যদি একটু ভেঙে কাটাকাটি করে লিখতাম তাহলে এটাকে এইভাবে লেখা যেত 2π প্লাস 3π/4। আচ্ছা, এই 3π/4 কে আমরা আরেকটু ভাঙে লিখি, সেটা হলো প্লাস পাই মাইনাস π/4। সো অ্যাকচুয়ালি আলফাকে আমি লিখতে পারি 3π মাইনাস π/4। আচ্ছা, এখন আমরা এক কাজ করি, এই আলফার ভ্যালুটা অ্যাকচুয়ালি বসাই দিই। তাহলে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা এটাকে একসাথে যদি লিখি 3π মাইনাস π/4 cos 3π মাইনাস π/4, পুরোটার উপর আসবে হচ্ছে স্কোয়ার মাইনাস 2 tan 3π মাইনাস π/4। আচ্ছা, 3π মানে কত? এটা হলো 2π, এটা হলো 3π, এবং 3π মাইনাস π/4 মানে হচ্ছে এইখানে সেকেন্ড কোয়াড্রেন্ট। ওকে, সেকেন্ড কোয়াড্রেন্টে আমার সাইন পজিটিভ, তাহলে এই পুরো জিনিসটাকে সাইন π মাইনাস π/4 cos π মাইনাস π/4 পুরোটার স্কোয়ার মাইনাস 2 tan সেম π মাইনাস π/4। ওকে, আচ্ছা, এইটা হলো সাইন 135 ডিগ্রি। সাইন 135 ডিগ্রির ভ্যালু 1/√2, আর কজের ভ্যালু হচ্ছে 1/√2 বাট নেগেটিভে, এন্ড পুরাটার উপর স্কোয়ার, সোশ্যাল নেগেটিভটা চলে যাবে। মাইনাস 2 tan এর ভ্যালু হচ্ছে -1, তাহলে 1/2 স্কোয়ার প্লাস 2 2 প্লাস 1/4 বা 9/4। এটা হলো আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে কোন গুণোত্তর ধারা প্রথম পদ 1/3 এবং অসীমতক সমষ্টি 5/6 হলে সাধারণ অনুপাত কত? আচ্ছা, আমরা জানি কোন গুণোত্তর ধারার অসীমতক সমষ্টির যোগফল বা অসীমতক সমষ্টির যে ফর্মুলা সেটা হলো Sn ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r, যেখানে r আমাকে অবশ্যই অবশ্যই একের চেয়ে আমার ছোট হইতে হবে। আচ্ছা, এখন এই যে Sn, এটার ভ্যালু আমাকে কত দেওয়া আছে? 5/6, এবং a এর ভ্যালু আমাকে দেওয়া আছে 1/3। আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই তাহলে কিন্তু আমরা খুব সহজে অ্যান্সারটা পেয়ে যাবো। 1/3 1 মাইনাস r ইকুয়ালস টু 5/6, এখান থেকে r ইকুয়ালস টু আসবে 3/5। এটাই আমার ফাইনাল অ্যান্সার।
পরবর্তী প্রশ্নে চলে যাই। এটাও একটা ধারার সমস্যা। 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট ডট ডট, এই ধারাটির 7টি পদের সমষ্টি বের করতে হবে। আমরা এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতাম, আমরা পুরো জিনিসটাকে আসলে 9 প্লাস 9 9 এরকম বানায় নিতাম, তাই না? এখন যদি আমরা এটাকে আসি যে এস এন, আমরা এটাকে বললাম এস এন সমান 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট ডট ডট। আচ্ছা, এটাকে আমরা 9 দিয়ে গুণ করলেই তো আমরা 9 বানায় ফেলতে পারবো, তাই না? তাহলে 9 প্লাস 9 9 প্লাস 9 9 9 প্লাস ডট ডট ডট। ওকে, এখন এই যে 9 এটাকে আমরা লিখতে পারি 10 মাইনাস 1, আর 99 কে লিখতে পারি 100 মাইনাস 1, এটাকে লিখতে পারি 1000 মাইনাস 1 প্লাস ডট ডট। ওকে, এরপরে আমরা কি করতাম? এরপরে আমরা এই যে 9 sn, এটাকে আমরা এভাবে লিখতাম 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট 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 মাইনাস, এখানে কয়টা পদ আছে? n সংখ্যক পদ আছে, রাইট? সো আমরা n সংখ্যক পদ পর্যন্ত লিখতাম। এখন এইটা কি একটা ধারা হয়ে যাচ্ছে না? এটা একটা গুণোত্তর ধারা হচ্ছে না? আগে কিন্তু গুণোত্তর ধারা ছিল না, আমরা 1 10 100 111 এই কিন্তু কোনো ধারায় ফেলতে পারতাম না, কিন্তু যে 10 100 1000 এটাকে কিন্তু আমরা ধারায় ফেলতে পারি, এটা একটা গুণোত্তর ধারা। এখন এটার ফর্মুলা কি হয় গুণোত্তর ধারা? আমরা জানি প্রথম পদ 10 টু দি পাওয়ার আমাকে বের করতে হবে 7 পর্যন্ত, 7 মাইনাস 1 ডিভাইড বাই 10 মাইনাস 1 মাইনাস 7টা পদ, তাহলে 7। আমরা যদি এটাকে সমাধান করতাম, আমরা দেখতাম এখানে আসতো 9sn ইকুয়ালস টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মাইনাস 1, এটাকে এভাবে লিখি 9 মাইনাস 7, বা sn ইকুয়ালস টু 10 বাই 81 10 টু দি পাওয়ার 7 মাইনাস 1 মাইনাস 7। এটাই কিন্তু হতো আমার ফাইনাল অ্যান্সার। চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন বলছে সমবাহু ত্রিভুজের একটি বাহু যদি 2 মিটার বৃদ্ধি করা হয় তাহলে এর ক্ষেত্রফল 10√3 বর্গমিটার বৃদ্ধি পায়, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা ধরে নেই যে আমার যে সলিউশনটা হবে এই সলিউশনে বাহুর দৈর্ঘ্য হবে a। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 2 বৃদ্ধি করা হয় তাহলে এখন আমার বাহুর দৈর্ঘ্য কত? যদি 2 বৃদ্ধি করার পর a প্লাস 2, 3টা বাহুর দৈর্ঘ্যই আসলে a প্লাস 2। তাহলে এই যে ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? √3/4 a স্কয়ার, রাইট? √3/4 a স্কয়ার, এবং বৃদ্ধি করার পর এটা 1 2 ছিল হচ্ছে √3/4 a প্লাস 2 স্কয়ার। প্রশ্ন মতে আমাকে বলছে যে এই যে ডেল্টা 2 মাইনাস ডেল্টা 1 এটার ভ্যালু আসলে 10√3, কারণ এত বর্গমিটার বৃদ্ধি পাইছে। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি √3/4, এটা কমন নেই, a প্লাস 2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়ালস টু অ্যাকচুয়ালি 10√3। আচ্ছা, এখন যদি এই √3 কাটা a স্কয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস a স্কয়ার ইকুয়ালস টু 40, a স্কয়ারও কাটা, 4 কাটলে 1 প্লাস n সমান সমান 10, 1 প্লাস a প্লাস 1 সমান 10, তাহলে a সমান আমার আসতেছে 9। এটাই হলো আমার ফাইনাল অ্যান্সার। চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নে বলা হয়েছে x অক্ষ থেকে 2, k বিন্দুর দূরত্ব এবং 3, 4 বিন্দুর দূরত্ব সমান হলে k এর মান কত? আচ্ছা, এখানে x অক্ষ যেহেতু বলে দিছে, আমরা একটা জিনিস খুব ইজিলি বের করতে পারি। সাপোজ এটা হলো আমার সেই 2, k, তাহলে 2 কোথায়? আসলে 2 হলো এই যে এখানে, এতটুকু হলো আমার 2, এই যে এতটুকু হলো আমার 2, আর k হচ্ছে এর উপরে, অর্থাৎ এতটুকু হলো আমার k। তাহলে আমরা এই 2, k এই অংশটা পাই, তাহলে এটা হলো 2, এটা হলো k। x অক্ষ হলো আমার এটা, x অক্ষ থেকে তাহলে 2, k বিন্দুর দূরত্ব কত আসতেছে? x অক্ষ থেকে 2, k এই বিন্দুর দূরত্ব কিন্তু আসলে আসতেছে k, অর্থাৎ এই যে এই কোটির অংশটাই কিন্তু আমার দূরত্ব আসতেছে। আচ্ছা, এরপর বলছে এখান থেকে 3, 4, যেটা সাপোজ এখানে হচ্ছে আমার, এটা হলো আমার 3, 4, এই 3, 4 যে বিন্দুটা এর দূরত্ব
এক্স অক্ষ থেকে সেম। এর দূরত্ব এক্স অক্ষ থেকে কত? আমরা জানি এটা হলো কোটির ভ্যালুটা 4, তাহলে কে এর ভ্যালু আসলে 4। চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে আমাদেরকে একটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে এবং এই বলছে এই সরলরেখাটা এক্স এবং ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করলে এ বি হোল স্কোয়ার, অর্থাৎ এ বি এর যে দূরত্বটা এটার স্কোয়ারের পরিমাণ কত। আচ্ছা, আমরা একটা জিনিস দেখি, কোনো একটা সরলরেখা যদি দুইটা অক্ষকে ছেদ করে, তাহলে এক্স অক্ষকে ছেদ করলে এখানে ওয়াই এর ভ্যালু আসলে 0 এবং ওয়াই অক্ষকে ছেদ করলে এখানে এক্স এর ভ্যালু আসলে 0। তাহলে এই সমীকরণে এক্স এর ভ্যালু 0 বসায় ওয়াই এর যে ভ্যালু পাবো সেটা আসলে এটার কোটির মান, এবং ওয়াই এর ভ্যালু 0 বসায় এক্স এর যে ভ্যালু পাবো সেটা আসলে এই অংশের ভুজের মান। আচ্ছা, তাহলে এক্স অক্ষকে এক্স এর ভ্যালু 0 বসালে আমার ওয়াই এর ভ্যালু কত আসতেছে? এক্স এর ভ্যালু 0 বসালে ওয়াই এর ভ্যালু আসতেছে আমার হাফ। তাহলে এই যে এই ভ্যালুটা এটা আসলে আমার হাফ। আচ্ছা, এবার ওয়াই এর ভ্যালু 0 বসাই, ওয়াই এর ভ্যালু 0 বসালে এক্স এর ভ্যালু আসতেছে -1। তাহলে এই যে এই ভ্যালুটা এটা হলো আসলে -1। তাহলে আমরা যদি এটাকে বিন্দু আকারে লিখতে চাই, এটাকে আমরা বিন্দু আকারে লিখলে এ বিন্দুকে লেখা যায়, এ বিন্দু যেহেতু এক্স অক্ষকে ছেদ করতে আসে তাহলে -1,0, যেহেতু এক্স অক্ষের উপর ওয়াই এর ভ্যালু 0। আর বি বিন্দুর জন্য লিখতে পারি, বি বিন্দুর জন্য লিখতে পারি 0,5। এখন আমাকে এই দুইটার দূরত্বের বর্গ বের করতে বলছে। আমরা দূরত্বের ফর্মুলা কি জানি? এটার স্কোয়ার সমান সমান হবে -1 + 0 এর হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 0 মাইনাস হাফ এর স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার, 1 + 1/4, তো 5/4। এটাই হলো আমার এ বি এর দূরত্বের বর্গের। 13 নম্বর প্রশ্নে আমাদের বলছে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এর পরিকেন্দ্র হবে এরকম, রাইট? এখন এটা তো 90 ডিগ্রি, রাইট? এটা তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে আমরা কি জানি? এইটা এই ত্রিভুজের ব্যাস হয়, এই একটা সমকোণী ত্রিভুজের বাইরে অর্থাৎ পরিবৃত্ত আঁকা হলে এর অতিভুজটা এই বৃত্তের ব্যাস হয় এবং এই অতিভুজের কেন্দ্র হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। এখন এই বৃত্তটা যেহেতু এই ত্রিভুজের পরিবৃত্ত, তাহলে এই যে অতিভুজের মধ্যবিন্দু এইটাকে আমরা বলবো পরিকেন্দ্র, রাইট? তাহলে আমাদেরকে বলছে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত, তাহলে আমরা বলবো অতিভুজের মধ্যবিন্দুতে। এটাই হবে আনসার। 14 নম্বর প্রশ্ন প্রবাবিলিটির একটি প্রশ্ন, বলছে একটি থলেতে 4টি লাল, 5টি সাদা এবং 7টি কালো বল আছে। প্রতিস্থাপন করে পরপর 2টি বল নিলে বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, এখন আমাদেরকে এই কিওয়ার্ডটা দেখতে হবে যে আমাদের বলছে প্রতিস্থাপন করে, অর্থাৎ আমরা যে থলে থেকে একটা বল নিব, নেওয়ার পর সেই বলটা আবার ওই থলের মধ্যেই রেখে দিব, ঠিক আছে? তাহলে আমার বলের সংখ্যা থলের মধ্যে থেকে কখনো আসলে চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এখন একটি থলে থেকে আমি যদি বল তুলি, এখানে টোটাল কয়টা বল আছে? টোটাল বল আছে হচ্ছে 4 + 5 + 7, 16, 16। এখন একই রঙের হওয়ার সম্ভাবনা বের করতে গেলে একই রঙের কি কিভাবে হতে পারে? হতে পারে 2টা বলই লাল, হতে পারে 2টা বলই সাদা, অথবা হতে পারে 2টা বলই কালো। এই 3টা কেস আছে যেখানে আমার 2টা বলই একই রঙের হতে পারে।
তাহলে দুইটা বল লাল হওয়ার সম্ভাবনা কত হবে? আমার প্রথম বল লাল হওয়ার সম্ভাবনা 4/16, তাই না? এবং দ্বিতীয় বল এটাও লাল হওয়ার সম্ভাবনা আসলে 4/16। এখানে কিন্তু 3/15 হবে না, কারণ আমরা প্রতিস্থাপন করতেছি। ঠিক আছে, আমরা কিন্তু প্রতিস্থাপন করতেছি। তাহলে আমার এটা করলে অ্যান্সার আসে 1/16। ঠিক আছে, 1/16। আচ্ছা, সাদার ক্ষেত্রে কি হবে? 5/16 ইন্টু পরের বলটাও 5/16। ঠিক আছে, কালোর ক্ষেত্রেও সেম, 7/16 ইন্টু 7/16। তাহলে এটা আমার আসে 25/256। এটা আসে আমার 49/256। তাহলে এখন আমার টোটাল সম্ভাবনা কত? তাহলে আমার মোট সম্ভাবনা এই সবগুলোর আসলে যোগফল 56 প্লাস 49/256। তাহলে এটা আসে হলো 45 ডিভাইডেড বাই 128। এটাই হবে আমার ফাইনাল অ্যান্সার। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন আগের প্রশ্নের ঠিক উল্টাটা। আমাদেরকে বলছে একটি থলেতে 4টি সাদা ও 8টি নীল বল আছে। প্রতিস্থাপন এবার বলছে না করে পরপর 2টি বল তোলা হলে বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, তাহলে এইবার কিন্তু আমরা একবার বল তোলার পর সেটা আবার ফেরাই দেব না, আমরা প্রতিস্থাপন করব না। তাহলে আগে দেখবো আমাদের টোটাল বল আছে কয়টা। আমাদের টোটাল বল আছে 4টা আর 8টা, টোটাল হলো 12টা বল। ওকে, ফাইন। এখন 2টা বলই একই রঙের হওয়ার সম্ভাবনা হতে পারে 2টা বলই সাদা, অথবা হতে পারে 2টা বলই নীল। 2টা বলই সাদা অথবা 2টা বলই নীল। এখন প্রথম বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত হবে? সাদা আছে 4টা এবং টোটাল হলো 12টা। আচ্ছা, পরের বলটাও সাদা হওয়ার সম্ভাবনা কত? এবার কিন্তু আমি একটা বল তুলে ফেলে দিছি, অর্থাৎ আমার কিন্তু এখন একটা বল সাদা না, এবং এখন 12টা বল নাই, এখন আমার বল আছে 11টা। এখন আমার বল আছে 11টা। ওকে, তাহলে এটা যদি আমরা করি আমার অ্যান্সার আসবে 1/11। রাইট। এখন নীল বল হওয়ার সম্ভাবনা কত? তাহলে প্রথমবার যখন আমি তুলবো নীল বল আছে 8টা এবং টোটাল বল আছে 12টা, তাহলে প্রথম বলটা নীল হওয়ার সম্ভাবনা 8/12। আচ্ছা, একবার যদি নীল বল তুলে ফেলি তাহলে আমার নীল বল থাকবে 7টা এবং টোটাল ছিল 12টা, একটা যেহেতু তুলে ফেলছি তাহলে এবার থাকবে 11টা। আমরা যদি এইটা ক্যালকুলেট করি আমাদের আসবে 14 ডিভাইডেড বাই 33। ঠিক আছে, তাহলে মোট সম্ভাবনা কত হবে? মোট সম্ভাবনা হবে এই দুইটার যোগফল, জাস্ট 1/11 যোগ 14/33। এটা ক্যালকুলেট করলে আমার ভ্যালু আসবে 17 ডিভাইডেড বাই 33। রাইট। 16 নম্বর প্রশ্নে আমাদের বলছে 4টি মুদ্রা একত্রে নিক্ষেপ হলে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? এখানে আমরা একটা ছোট একটা কনসেপ্ট লাগাবো। আমরা বলবো যে এই যে নমুনা ক্ষেত্র, এই নমুনা ক্ষেত্রে আমার হেড পাওয়ার সম্ভাবনা আছে এবং টেল পাওয়ার সম্ভাবনা আছে। আমাদেরকে এই নমুনা ক্ষেত্র থেকে ওই সব কেসগুলা সম্ভাবনা বের করে আনতে হবে যেখানে একটি হলেও হেড পাওয়া যায়। ঠিক আছে, একটি হলেও হেড পাওয়া যায়, অর্থাৎ কোনোটাতেই এমন হবে না যে আমার একটাও হেড নাই। আচ্ছা, আমরা জানি একটা ঘটার টোটাল সম্ভাবনা হচ্ছে 1, তাই না? কোনো ঘটনা ঘটার টোটাল সম্ভাবনা হলো 1। তার মানে হেড টেল একই সাথে এই সবগুলাই টোটাল নমুনা ক্ষেত্রে আসার সম্ভাবনা আসলে 1, অর্থাৎ হেড আসবে এবং টেল আসবে, হেড আসবে অথবা টেল আসবে, এটার সম্ভাবনা আসলে 1। হেড আসবেই অথবা টেল আসবেই, এটার বাইরে কিছু হতে পারে না। ওকে, এখন আমরা যদি বলি যে হেড আসবেই না এমন সম্ভাবনা কত, তাহলে 4টি মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি, 4টি মুদ্রা নিক্ষেপের হেড আসবেই না এমন খালি একটাই সম্ভাবনা আছে, সেটা হচ্ছে প্রথমটাও টেল আসবে, পরেরটাও টেল আসবে, পরেরটাও টেল আসবে,
পরেরটাও টেল আসবে, রাইট? তাহলে আমাদের এমন একটা কেস হতে পারে যেখানে আমার সবগুলাই টেল আসবে, কোনো হেড আসবে না। এমন কেস কয়টা হতে পারে? এমন কেস হতে পারে আসলে একটাই। এমন কেস আসলে হতে পারে একটাই, ঠিক আছে? আচ্ছা, এখন 4টি মুদ্রা নিক্ষেপকে টোটাল ঘটনা ঘটার সম্ভাবনা কত? প্রথমটায় হেড অথবা টেল, এর পরেরটায় হেড অথবা টেল, এর পরেরটায় হেড অথবা টেল, এর পরেরটায় হেড অথবা টেল। তার মানে টোটাল হলো 16টা। তার মানে নমুনা ক্ষেত্র আছে 16টা, এবং তার মধ্যে থেকে হেড আসবেই না এমন ঘটনা ঘটার, এমন নমুনা ক্ষেত্র একটা। তাহলে এই যে হেড আসবেই না, এটার সম্ভাবনা কত? আমি বলবো যে নো হেড, নো হেড, এটার সম্ভাবনা আসলে, আমি পি এ দিয়ে লিখি, এটা হবেই না, এর সম্ভাবনা 1/16। কারণ হেড আসবেই না এমন ঘটনা একটা, আর টোটাল হলো 16টা। তাহলে কোনো হেড আসবে না 16টা। আচ্ছা, টোটাল ঘটনা ঘটার সম্ভাবনা কত? 1। এখন আমাদেরকে বলছে যে 4টি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা। তার মানে অন্তত একটা হেড থাকবেই, বেশিও থাকতে পারে, ঠিক আছে? তাহলে থাকবেই না এমন সম্ভাবনা 1/16, টোটাল ঘটনা ঘটার সম্ভাবনা 1, তাহলে মিনিমাম একটা হেড আসবেই, মিনিমাম হেড আসবেই এমন ঘটনা ঘটার সম্ভাবনা হবে 1 - 1/16, তাই না? অর্থাৎ টোটাল ঘটনা ঘটতে পারে 1, ঘটবে এটা, হেড আসবেই না 1/16, তাহলে মিনিমাম একটা হেড আসবে, এটা ঘটনা ঘটার সম্ভাবনা 15/16। এটাই হলো আমার ফাইনাল অ্যান্সার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, আমাদের শেষ প্রশ্ন। এখানে বলা আছে একটি বিন্দুর কোটি 2, বিন্দুটি থেকে 5,2 বিন্দুর দূরত্ব 3 একক হলে বিন্দুটির ভুজ কত? তাহলে এই প্রশ্নটা যদি আমরা সমাধান করতে চাই, আমরা প্রথমে এই বিন্দুটাকে ধরে নিব যে আমার বিন্দুটা হচ্ছে px,2, কারণ আমাদেরকে কোটির ভ্যালু যেহেতু বলেই দিছে 2, আমরা আগেই বসাই দিলাম, তাহলে px,2। এখন প্রশ্ন মতে আমাদেরকে বলছে যে, এই যে বিন্দুটা px,2, এটা থেকে 5,2 বিন্দুর দূরত্ব 3 একক। তাহলে আমাকে ভুজের ভ্যালু বা এক্স এর ভ্যালুটা আসলে বের করতে হবে। তাহলে আমরা যদি প্রশ্ন মতে এক্স, আমরা যদি দূরত্বটা বের করি, আমরা জানি দূরত্বের সূত্র হচ্ছে x - 5 হোল স্কোয়ার প্লাস 2 - 2 হোল স্কোয়ার, এটা রুট হবে 3 এর সমান। আচ্ছা, এই 2 - 2 এটা তো আসলে 0, তাহলে আর এই রুটটাকে যদি ওই পাশে পাঠিয়ে দেই, x - 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু আসলে 9, এবং x - 5 এটা তাহলে আমার আসবে +-3। অবশ্যই আমাকে প্লাস মাইনাস দিতে ভুল করা যাবে না, এখানে প্লাস মাইনাস দিতে যদি ভুল করি আমার কিন্তু উত্তরও অর্ধেক আসবে, ঠিক আছে? সো এটা মোস্ট ইম্পর্টেন্টলি নোট করতে হবে। আচ্ছা, এরপর এই যে x - 5 ইকুয়ালস টু আমার আসলো +-3, তাহলে x ইকুয়ালস টু আমার কি আসবে? 5 + - 3, তাহলে x ইকুয়ালস টু আইদার 8 অর x ইকুয়ালস টু আমার 2। সো আমাকে যদি বিন্দুটা বের করতে বলে, বিন্দুটা হবে আমার 8,2 অথবা বিন্দুটা হবে আমার 2,2, এটাই হবে আমার ফাইনাল অ্যান্সার।